সালামু আলাইকুম। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্কে এই সংসদ 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সরকারি পরিকল্পনাকে সমর্থন করে এই মোশনের উপর আজকের বিতর্কটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই বিতর্কে সংসদীয় দলে অবস্থান করছেন এবং প্রধানমন্ত্রিত্ব করছেন শাকিল, মন্ত্রী হিসেবে রয়েছেন জয়, এবং সরকারি দলের সংসদীয় বক্তা হিসেবে রয়েছেন দিহান। অপরদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে রয়েছেন মাহিমা চৌধুরী, বিরোধী দলীয় উপনেতার বক্তব্য পেশ করবেন মোহাম্মদ বিন সালাম, এবং বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে রয়েছেন রিচি। আমরা আর কথা না বাড়িয়ে একদম শুরু করছি আমাদের আজকের এই বিতর্ক। আমি প্রথমেই আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সংসদের প্রধানমন্ত্রী জনাব শাকিলকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই ছায়া সংসদে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এই ছায়া সংসদে প্রস্তাবিত বিষয়টি হচ্ছে এই সংসদ 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সরকারি যে পরিকল্পনা রয়েছে সেই সরকারি পরিকল্পনাকে সমর্থন করে। এবং আমি সরকারি দল হিসাবে দিয়ে যেতে চাচ্ছি যে সরকারি পরিকল্পনার সাথে আমরা একমত আছি। মাননীয় স্পিকার, আমরা যদি একটু বলে দিয়ে যেতে চাই যে এই ছায়া সংসদে আমরা যদি বলি যে 2030 সালে যে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ অর্থাৎ একটা হিউজ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনটা আমরা করব সৌর বিদ্যুতের মাধ্যমে, অর্থাৎ নবায়নযোগ্য বিদ্যুতের মাধ্যমে। এবং নবায়নযোগ্য শক্তিকে কাজে লাগিয়ে আমরা সৌর বিদ্যুৎ উৎপাদন করার যে সরকারি পরিকল্পনা, অর্থাৎ সরকারি যে নীতি নির্ধারণ করা, সেই নীতি নির্ধারণটাকে আমরা মেনে নিচ্ছি। কি কারণে মেনে নিচ্ছি মাননীয় স্পিকার, অর্থাৎ আমাদের স্ট্যান্ডিং পয়েন্টটা কি কি? মাননীয় স্পিকার, আমাদের এই স্ট্যান্ডিং পয়েন্ট অর্থাৎ সরকারি পরিকল্পনাকে সমর্থন করার যে পিছনের কারণ, সেই কারণগুলো হচ্ছে জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভরতা, পরিবেশ সুরক্ষা, অব্যবহৃত ভূমির সর্বোত্তম ব্যবহার, দীর্ঘমেয়াদী সাশ্রয় এবং কর্মসংস্থান ও প্রযুক্তিগত উন্নয়ন। মাননীয় স্পিকার, আজকে আমরা এই পয়েন্টগুলোর মাধ্যমে বুঝিয়ে দিয়ে যাব যে সরকারের যে পরিকল্পনা রয়েছে সৌর বিদ্যুতের মাধ্যমে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুতের মাধ্যমে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, সেই পরিকল্পনা কেন যুক্তিযুক্ত বর্তমান পর্যায়ে দাঁড়িয়ে, যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে, যে যুদ্ধের জন্য আমাদের দেশে জ্বালানি রপ্তানি ও জ্বালানি আমদানি বন্ধ প্রায় দাঁড়িয়ে হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি দেখতে পাই যে জ্বালানি নিরাপত্তা এবং স্বনির্ভরতা, যেখানে বাংলাদেশের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যদি দেখতে পাই যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা এখনো নির্ভর করছি গ্যাস, তেল বা কয়লার উপরে। এবং গ্যাস, তেল, কয়লার উপর নির্ভর করতে গিয়ে আমাদের দেশের যখনই এই গ্যাস, তেল, কয়লার যে চাহিদা আছে সেই চাহিদা যখনই সংকট ঘটে, ঠিক তখনই আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় এবং তখনই লোডশেডিং হয়। সেই লোডশেডিং থেকে অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন ব্যাহত থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সৌর বিদ্যুতে শিফট করতে হবে। এবং সৌর বিদ্যুতে যদি আমরা শিফট করতে পারি, ঠিক তখনই আমাদের বৈদেশিক মুদ্রাও বাঁচবে এবং জ্বালানি নিরাপত্তাও হবে। এরপরে আসি পরিবেশ সুরক্ষা এবং বৈশ্বিক প্রতিশ্রুতি। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি যে গ্যাস, তেল বা কয়লার মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং জলবায়ু পরিবর্তনের জন্য খুব গুরুত্বপূর্ণ বা খুব খারাপভাবে ভূমিকা রাখে হচ্ছে গ্যাস, তেল, কয়লা। কিন্তু আমরা যদি সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করি, অর্থাৎ সরকারের যে পরিকল্পনা রয়েছে সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা, সেই পরিকল্পনাটা যদি আমরা একটু মেনে চলি, তাহলে অবশ্যই কিছুটা হলেও জলবায়ুর যে পরিবর্তন রয়েছে সেইটা আমরা থামাতে বা কমাতে সহায়তা করব। প্যারিস জলবায়ু চুক্তিতে আমরা অঙ্গীকার করেছিলাম যে কার্বন নিঃসরণ কমাবো। সেই চুক্তি অনুযায়ীও যদি আমরা একটু বলি, সৌর বিদ্যুৎ আমাদেরকে জিরো এমিনেশন নিশ্চিত করে এবং পরিবেশ সুরক্ষাতে সহায়তা করে। এরপরে আসি মাননীয় স্পিকার, অব্যবহৃত ভূমির সর্বোত্তম ব্যবহার। আমরা যে দেখতে পাই, এখন মনে হতে পারে মাননীয় স্পিকার যে বাংলাদেশের মতন একটা জনবহুল দেশে অব্যবহৃত জমি কোথায় রয়েছে। মাননীয় স্পিকার, চরাঞ্চলের দিকে যদি আমরা একটু তাকাই বা অকৃষি জমি, সেগুলো এমনি পড়ে আছে, সেই জমিগুলোকে যদি আমরা সৌর বিদ্যুতের আওতাধীন নিয়ে আসতে পারি, এছাড়াও অনেক বড় বড় কারখানার ছাদ, তারপরে ভাসমান সোলার প্যানেলের মাধ্যমে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এবং প্রত্যেকটি অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের বাসায় যদি আমরা বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে পারি সৌর প্যানেলের মাধ্যমে, সেখানেও আমরা বলতে পারবো যে অব্যবহৃত ভূমির সর্বোত্তম ব্যবহার করতে পারবো। এরপর আসছি মাননীয় স্পিকার, দীর্ঘমেয়াদী সাশ্রয়।
আমরা যদি দীর্ঘমেয়াদী মেয়াদী সাশ্রয়ের দিকে তাকাই, অর্থাৎ শুরুতে সোলার প্যানেল বসানোর জন্য কিছুটা হয়তো বা খরচ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী যদি আমরা চিন্তা করি তাহলে অন্যান্য বিদ্যুৎ উৎপাদনের থেকে সোলার প্যানেলের যে খরচটা সেটা অনেকাংশে কম। কারণ মাননীয় স্পিকার, আমাকে এখানে কোনো ধরনের জ্বালানি দেওয়া লাগে না। আমি সূর্যের শক্তির জন্য আমাকে কোনো ধরনের বিল পেমেন্ট করা লাগে না। আমি এখান থেকে ইচ্ছা মতন অর্থাৎ প্রাকৃতিক গতভাবে আমি সূর্যের আলোটা পাই এবং দীর্ঘমেয়াদী ভাবে আমি এটা ইউজ করতে পারি। এবং আমরা যদি খেয়াল করি, প্রায় গত এক দশকে সৌর প্রযুক্তির দামও কমে এসেছে প্রায় 80%। অর্থাৎ সৌর প্রযুক্তির আগের যে খরচটা ছিল সেই খরচটা এখন আর নাই। আমি যদি প্রথমে যে ইনিশিয়াল পর্যায়ে যে কস্ট সেটাও অনেক কমে এসেছে, কারণ হচ্ছে সৌর প্রযুক্তির দামও কমে এসেছে। অর্থাৎ দীর্ঘমেয়াদী সাশ্রয় করতে গেলেও আমাকে সৌর বিদ্যুতের ক্ষেত্রে আমাদের এই এই পথে আমাকে এগোতে হবে। এরপরে আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং পয়েন্টটি হচ্ছে কর্মসংস্থান এবং প্রযুক্তিগত উন্নয়ন। মাননীয় স্পিকার, 10,000 মেগাওয়াটের একটা বিশাল লক্ষ্যমাত্রা যদি আমাকে অর্জন করতে হয়, তাহলে নতুন শিল্প প্রতিষ্ঠান বা নতুন একটা শিল্প গড়ে উঠবে। এবং এই শিল্প যদি গড়ে ওঠে তাহলে প্যানেল রক্ষণাবেক্ষণ, গ্রিড ম্যানেজমেন্ট এবং ইনস্টলেশন খাতে হাজার হাজার দক্ষ জনশক্তির কর্মসংস্থান হবে। এবং এই হাজার হাজার দক্ষ মাননীয় সংসদীয় নেতা, জনশক্তির, আপনি শেষ করবেন। জি মাননীয় স্পিকার, এখন শেষ করছি। হাজার হাজার জনশক্তি কর্মসংস্থানের মাধ্যমে আমার দেশে বেকারত্ব দূর হবে। এইখানে আমরা ঠিক বলে যেতে চাচ্ছি যে এই 5টি পয়েন্টের মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে এই সংসদের যে অর্থাৎ সরকারের যে পরিকল্পনা রয়েছে সেটির সাথে আমরা একমত, এবং এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় সংসদীয় নেতা, আপনাকে আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমি সরাসরি আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা মাহিমা চৌধুরীকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে ফ্লোর প্রদানের জন্য। যারা শুনছেন সকলকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের সংসদের উত্থাপিত বিষয়টি হচ্ছে এই সংসদ 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সরকারি পরিকল্পনাকে সমর্থন করে। সংগত কারণে আমিও আমার দল বিপক্ষে অবস্থান করছি। আমি বিরোধী দলীয় নেত্রী হিসেবে বলতে চাই, এটি একটি পরিকল্পনা নয়, নেহাতি একটি অবাস্তব স্বপ্ন। মাননীয় স্পিকার, আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, আজকে আমাদের বিতর্কের মূল বিষয়টি হচ্ছে 2030 সাল, অর্থাৎ আজকে থেকে 4 বছরের মধ্যে 10,000 মেগাওয়াটের মতন একটি বৃহৎ আকারের সৌর বিদ্যুৎ উৎপাদন সরকারি পরিকল্পনাকে সমর্থন করা। এটি সম্ভব কি সম্ভব নয়? মাননীয় স্পিকার, আমি কিছু যুক্তি উত্থাপনে আসি। প্রথমে বাংলাদেশের জায়গার সংকট নিয়ে আমার প্রধানমন্ত্রী অলরেডি বলে গেছেন, ঘনবসতিপূর্ণ এই দেশ। মাননীয় স্পিকার, আমরা যদি খেয়াল করি আমাদের দেশে অ্যাকচুয়ালি অব্যবহৃত জমি নেই বললেই চলে। প্রায় সকল জমি বসবাসের কিংবা কৃষিকাজ অথবা শিল্পক্ষেত্রের জন্য ব্যবহৃত হয়ে আছে। এই সকল জমিতে যদি আমি বৃহৎ আকারের সোলার প্যানেল লাগাতে চাই তাহলে দেখা যাবে দেশের বাজারে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই বৃহৎ সোলার প্যানেল গুলোর মাধ্যমে আমি কোথায় আমার খাদ্য উৎপাদন করবো? মাননীয় স্পিকার, এরপর আপনারা আসি, বললেন যে রুফটপ বা অন্য কোথাও জায়গায়, সেখানে আমার স্বাভাবিক জীবনে যাত্রার মান বিপর্যস্ত হবে। এই ব্যাপারে বিশদ আলোচনা আমার বাকি দলের বাকি নেতারা ভোট করবেন। এরপর আসি খরচ ও বর্তমান অর্থনৈতিক অবস্থার দিকে। মাননীয় স্পিকার, সোলার প্যানেলের জন্য ব্যাটারি থেকে শুরু করে প্যানেল সবকিছুই আমাদের দেশে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। ইনস্টলেশন থেকে ম্যানেজমেন্ট প্রত্যেক ধাপে ধাপে গুনতে হয় একটি বৃহৎ অ্যামাউন্ট। এই বৃহৎ অ্যামাউন্ট বাজেট কিভাবে আসে? হয়তো আমার ডেফিসিট বাজেট থেকে কিংবা সরকারি জনগণ থেকে আসতে হবে। বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা মাননীয় স্পিকার, এই মুহূর্তে এরকম একটি ব্যয়বহুল প্রজেক্ট গ্রহণ করা, বাজেটের উপর একটি প্রেসার করা কিংবা জনগণ থেকে এত বড় একটা অ্যামাউন্ট কিংবা এত অর্থ সংগ্রহ করতে অ্যাকচুয়ালি আমাদের জীবনযাত্রার মানকে ব্যাহত করতে। এই ক্ষেত্রে আমি মনে করি এ যেন মশা মারতে কামান দাগা। এরপরে আসি আমার তৃতীয় ফ্যাক্টর, এটি হচ্ছে আবহাওয়া। মাননীয় স্পিকার, নাতিশীতোষ্ণ এই দেশের আবহাওয়া এমন আনএক্সপেক্টেড যে বর্ষাকাল কিংবা শীতকালে বলা যায় সূর্যরই দেখা মেলে না। সূর্য যে টিম টিম করে জল নিলে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা কিভাবে সম্ভব আমি জানি না। তাও যদি বলি যে ওকে সম্ভব, অন্য সময় সূর্য গুলো থেকে সম্ভব, কিন্তু দিনের ঠিক কত ঘন্টা সময় থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি জানেন মাননীয় স্পিকার? মাত্র 4 থেকে 5 ঘন্টা। তাহলে বলুন কিভাবে এত বড় একটি প্রজেক্ট শেষ করা যাবে? এরপরে আসি আমার প্রজেক্টের সময়সীমা নিয়ে। 2030 সাল, আজকে থেকে বলতে গেলে মাত্র 4 কিংবা 4.5 বছর সময়। ক্যালকুলেশন এবং নিউমেরিক্যাল ডাটা বলছে এটি আসলে পসিবল না। মাননীয় স্পিকার, প্রজেক্ট শেষ করা অসম্ভব, তাহলে সামনে আমাদের কি অপেক্ষা করছে? প্রজেক্ট ডিলে,
বাজেট টেনশন। এর মাধ্যমে কি হবে স্পিকিং আজকের কথা না কালকের পর পরশু আমার প্রজেক্টটি বাড়তে থাকবে আমি টাকা ঢালতে থাকবো আর এভাবেই চলতে থাকবে, তাহলে এরকম একটি উত্থাপনে আমি কেন সমর্থন করবো স্পিকার। এরপরে আসি আমার দেশের টেকনোলজি। আমার দেশের টেকনোলজি এখনো ডেভেলপিং স্টেজে আছে। এমন অবস্থায় কোনো অ্যাডভান্স টেকনোলজি গ্রহণ করা আমার জন্য কতটি যুক্তিযুক্ত আমি জানি না। এই যে সোলার প্যানেলের একটি মেগা প্রজেক্টের জন্য প্রয়োজন গ্রিড ইন্টিগ্রেশন কমপ্লেক্স, প্রয়োজন আউটপুট প্রেডিকশন, প্রয়োজন মেইনটেনেন্স টেকনোলজি, যা একদম হাই কস্ট, হাই রিস্ক স্পষ্ট করে দেখিয়ে দেয় স্পিকার। আমার দেশের এমন অবস্থাতে এরকম রিস্ক নেওয়া ঠিক কতটা যুক্তিযুক্ত আমি জানি না। এরপর আসছি আমাদের দেশের ম্যানেজমেন্টের দিকে। বলতে গেলে অনেক কিছুই বলা যায় স্পিকার, কিন্তু করতে গেলে বাস্তবতা খুবই খারাপ। আমার দেশে ব্যবস্থাপনা, বাস্তবায়ন কাঠামো অত্যন্ত দুর্বল। 10টি কাজের উদ্যোগ নিলে শেষ হয় 1 মিনিট। এখন বলুন, এত বড় একটি প্রজেক্ট সেখানে আমি কিভাবে শেষ করবো স্পিকার? এমন ব্যবস্থাপনা প্রজেক্টের সময় ও অর্থের সাথে ছেলে খেলা। স্পিকার, আমি যদি একটু আগের দিকে খেয়াল করি, আমার দেশে অনেক প্রজেক্ট এমন গৃহীত হয়েছিল, অনেক সোলার পার্ক, অনেক সোলার প্যানেল, অনেক মেগা প্রজেক্ট। কিন্তু দিন শেষে কি হয়েছে জানেন স্পিকার? শুধু সময়ের পর সময় আর টাকার পর টাকাই ঢেলে গেছি আমরা। স্পিকার, আপনাকে আমি একটি সত্য ঘটনা বলি। আমার ফ্যাকাল্টি কিছুদিন আগে থেকে ভেবে ছিল পুরোটা ছাত্রদের জুড়ে যদি সোলার প্যানেল লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ কম লাগবে, যখন বিদ্যুৎ থাকবে না তখন হয়তো আমরা পারবো বিদ্যুৎ সোলার প্যানেল থেকে ব্যবহৃত বিদ্যুৎ ইউজ করতে। স্পিকার, 7 দিন আগে আমার একটি পরীক্ষা গিয়ে সকাল থেকে বৃষ্টি, একটু ঝড়ো হাওয়া, দুপুরে যখন পরীক্ষা দিতে গেছিলাম, ওমা প্রয়োজন মোমবাতি। এই কেমন কথা স্পিকার। আমরা জানি যে সোলার প্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, একটি গ্রিন এনার্জি, কিন্তু এটি কিন্তু একটি রেড এক্সপেন্স আর রেড কোড ফর আওয়ার মাননীয় বিরোধী কান্ট্রি। দলনেতা, আপনি দ্রুত শেষ করবেন। জি জি, ধন্যবাদ। তো স্পিকার, এই সময় আপনি বলতে চাইছিলেন যে অ্যাকচুয়ালি 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের যে প্ল্যান, এটি কি আসলে বাস্তবায়ন সম্ভব না? যেটি বাস্তবায়ন সম্ভব না এমন একটি বিলকে আমরা অ্যাকসেপ্ট করতে চাইছি না। আমরা চাইছি না এটি সংসদে উত্থাপিত হোক। So at last we can want to say we stand firmly, confidently and unapologetically against this motion. Thank you so much everyone. ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা মাহিমা চৌধুরীকে তার বক্তব্য উপস্থাপনার জন্য। বিতর্ক চলছে ক্লাইমেট কানেক্টস এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশনে। আজকের বিতর্কের বিষয়, এই সংসদ 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সরকারি পরিকল্পনাকে সমর্থন করে। এই পর্যায়ে আমি সরকারি দলীয় মন্ত্রী জনাব জয় ভাঙ্গিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায় যায় মা। আমার গানের গলাটা খুব খারাপ, আর আমি কিন্তু গান শোনাতে আসিনি। হ্যাঁ মাননীয় স্পিকার, আমি গান শোনাতে আসিনি। আমি মূলত আমার বিপক্ষ দলের, বিরোধী দলের প্রধানমন্ত্রীর বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনে আমার আজকে গান গাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে আমরা বিতর্ক করছি মূলত এই সংসদ 2030 সালের মধ্যে স্পিকার, পয়েন্ট অফ অর্ডার। আমরা পরে নিচ্ছি। আপনি তো এই বিরোধী সংসদ দলীয় 2030 সালের বিরোধী মধ্যে দলীয় সাংসদ, আপনি 10,000 আর কিছুক্ষণ পরে পয়েন্ট অফ অর্ডার তুলতে পারবেন, আর তার সময়টি শেষ হোক। 1 মিনিট মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সরকারি প্রকল্প সমর্থন করছে, এবং এই সমর্থনে আমি বলছি মাননীয় স্পিকার, বাংলাদেশে এখন ডেমোক্রেটিক ডিভিডেন্ড চলছে মাননীয় স্পিকার। অর্থাৎ যখন একটি দেশের কর্মক্ষম বয়সের মানুষ বেশি থাকে এবং এর প্রতি নির্ভরশীল যে মানুষজন, অর্থাৎ অর্থনীতি দ্রুত বাড়ার যে সুযোগের জন্য যারা পিছিয়ে থাকে, এই মানুষজন কম থাকে। এখন বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কতদিন চলবে মাননীয় স্পিকার? এবং সেই উত্তরটি হচ্ছে 2007 সাল থেকে 2012 সালের মতো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে, এবং 2040 থেকে 45 সাল পর্যন্ত, অর্থাৎ 30 থেকে 35 বছর এটি চলবে। অর্থাৎ একবার এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শেষ হয়ে গেলে আমরা কিন্তু আর এই জনশক্তিকে ব্যবহার আমরা করতে একটু পারবো না। পয়েন্ট অফ অর্ডার নিতে চাই সংসদীয়। মাননীয় সংসদ সদস্য, আপনি জি জি, আপনার অবশ্যই পয়েন্ট অফ অর্ডারটি অবশ্যই। বলুন। মাননীয় স্পিকার, মন্ত্রী মহোদয় আমার দলের নেত্রীকে নেতা বলে সম্বোধন করেছেন। হ্যাঁ, আচ্ছা, মাননীয় সংসদ সদস্য, আজকের এই বিতর্কে এখন আসলে যেহেতু এই সময়ে আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন করব না, তাই আপনার পয়েন্ট অফ অর্ডারটি গ্রহণ করা হচ্ছে না। মাননীয় মন্ত্রী, আপনি আপনার বক্তব্য চালিয়ে যান। আহ, ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি ছিলাম যে আমাদের যে ওয়ার্কিং এজ পপুলেশন সেটা
65 থেকে 70%, অর্থাৎ যে এই 65 থেকে 70% মানুষের মধ্যে 27 থেকে 28 বছর হচ্ছে কি মিডিয়ান এজ। মানে এটা চিন্তা করছেন মাননীয় স্পিকার, দিস ইজ কল্ড দ্য গোল্ডেন উইন রেশিও টাইম, অর্থাৎ আমরা এখন এই সময় সর্বোচ্চ ব্যবহার করতে পারবো। এখন আসি দেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ হিসেবে মাননীয় স্পিকার, যে দেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগের যে বর্তমান পরিস্থিতি, আমাদের আমাদের যে বিরোধী দলীয় নেত্রী যে কথাটি বলে গিয়েছিলেন যে বিদ্যুৎ খাতের ইনভেস্টমেন্টের কথা, যে বর্তমান সোলার প্যানেলের ইনভেস্টমেন্ট নাকি অনেক বেশি হবে, সেই ক্ষেত্রে আমি উত্তর দিচ্ছি, বাংলাদেশ বর্তমানে 2022 সাল থেকে শুধু জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ নিচ্ছে 3.48 বিলিয়ন মার্কিন ডলার, এবং সরকার প্রতি বছর ভর্তুকি দিচ্ছে 2.82 অর্থাৎ বিলিয়ন ডলার। অর্থাৎ বাংলাদেশের বিদ্যুৎ খাতে বার্ষিক অর্থনৈতিক লেনদেনের চাপ 5 থেকে 6 বিলিয়ন মার্কিন ডলার। এবং আপনি একটি মজার বিষয় যদি লক্ষ্য করেন, বাংলাদেশের বর্তমানে পিক ডিমান্ড হচ্ছে 15,000 মেগাওয়াট থেকে 18,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি, এবং বাংলাদেশে বর্তমানে ইনস্টলড ক্যাপাসিটি হয়েছে 28,000 মেগাওয়াট। অর্থাৎ বাংলাদেশে তার ডিমান্ডের চেয়ে, যে ডিমান্ড রয়েছে তার চেয়ে অনেক বেশি পরিমাণ ক্যাপাসিটির অনুযায়ী তারা হচ্ছে গিয়ে বিদ্যুৎ সেক্টর তৈরি করে ফেলেছে। কিন্তু এটা থাকা সত্ত্বেও আরো 1,881 মেগাওয়াট কনস্ট্রাকশনের আন্ডারে রয়েছে। কিন্তু এই যে এত এত করে আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলাম, কিন্তু সেই গানের সুরেই বলতে হয় এত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলাম, তবুও ইরানের সব বৈশ্বিক মন্দার কারণে আমরা কিন্তু জ্বালানিটাকে ব্যবহার করতে পারছি না, জ্বালানি আসছে না, আমাদের বিদ্যুতের চাহিদা আমরা ফুলফিল করতে পারছি না। এবং আজকে বিতর্ক করতে গিয়ে আমরা বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছি। মানে আমার বিরোধী দলীয় নেত্রীকে এবং বিরোধী দলকে আমি বলে যেতে চাই, এছাড়াও বাংলাদেশের ভবিষ্যৎ 2030 সালের ডিমান্ড হবে 33,000 মেগাওয়াট, অর্থাৎ 2030 সালের মধ্যে বিদ্যুৎ চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এখন আসি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশ ভোগ করছে চরম জ্বালানি সংকট, যেখানে বৈশ্বিক জীবাশ্ম অপ্রতুল যোগান, জ্বালানি বাজার অস্থিতিশীল, যেখানে সৌর বিদ্যুতের দিকে কেন মানুষ ঝুঁকবে না বিরোধী দল, আপনাদের কাছে প্রশ্ন রইল। তবে আপনাদের এই প্রশ্নের উত্তরটা আমি কিছুটা দিচ্ছি। সৌরশক্তি হচ্ছে একটা অফুরন্ত ভান্ডার, এবং একবার এটাকে স্থাপন করলে 20 থেকে 25 বছর আমরা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ পেয়ে যাব এবং কোনো রকমের বাধা ছাড়া। অর্থাৎ এই অনিশ্চিত অস্থিতিশীল অবস্থা থেকে আমরা একটি দীর্ঘমেয়াদী সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, বিশ্ব অর্থনীতির মন্দাকালে একটি গবেষণা রিপোর্ট আপনার সামনে আনছি, এবং সেই গবেষণা রিপোর্ট অনুযায়ী সোলার এনার্জির যে কস্টটা, সেটা 5.25 থেকে 7.6 পার ইউনিট, অর্থাৎ টাকা পার ইউনিট, অর্থাৎ 5 টাকা থেকে 60 টাকার মধ্যে আমার সোলার বেসড বিদ্যুতে খরচ হচ্ছে, যেখানে অয়েল বেসড বিদ্যুতে খরচ হচ্ছে 20 থেকে 40 টাকা প্রতি ইউনিটে। সেখানে আমার বিরোধী দলীয় নেত্রী বারবার দাবি করে যাচ্ছে যে এই ইনভেস্টমেন্টে তারা যাচ্ছে না। এখন হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল এনার্জি রিসার্চ অবশ্য বলছে সোলার হচ্ছে সবচেয়ে বেশি সাশ্রয়ী আপগ্রেডেশনগুলোর মধ্যে একটা, যেখানে রিনিউয়েবল ইনভেস্টমেন্ট করা যায়। সেখানে আমরা কেন এই ধরনের সাশ্রয়ী ইনভেস্টমেন্টের দিকে আমরা ঝুঁকবো না এবং দেশকে 20 থেকে 25 বছরের একটা স্থিতিশীল অবস্থার দিকে আমরা নিয়ে যাব না? প্রতিপক্ষ বন্ধুগণের কাছে আমি প্রশ্ন করে যাচ্ছি। মাননীয় স্পিকার, এবার আসি সরকারের এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক এবং আজকের এই মহান সংসদে এই বিল কেন পাশ হবে সেই বিষয়ে। মাননীয় স্পিকার, বাংলাদেশের বর্তমানে সোলার পটেনশিয়ালিটি আছে 30,000 মেগাওয়াট, অর্থাৎ বাংলাদেশের যে পরিমাণ জায়গা রয়েছে তা ব্যবহার করলে 30,000 মেগাওয়াট শক্তি উৎপাদন করতে পারতেছি, কোন রকমের জমির অপচয় না করে, কোন রকমের কৃষি জমির ক্ষতি না করে। সেখানে আমার প্রতিপক্ষ বন্ধুগণ ভুলভাল যুক্তি দিয়ে গেলেন। আর এই যুক্তিটা কেন এই সংসদে পাশ হবে তার জন্য আমি প্রমাণ স্বরূপ দিয়ে দিয়েছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত 98,000 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবস্থা সৌর বিদ্যুতের মাধ্যমে 2030 সালের মধ্যে 24 সালের মধ্যে এটা সম্পন্ন করেছে, এবং 2030 সালের মধ্যে 280,000 মেগাওয়াট বিদ্যুৎ তারা স্থাপন করবে। পাকিস্তান ইতিমধ্যে 2025 সালের মাননীয় মধ্যে মন্ত্রী, আপনি 5,300 উত্তর মেগাওয়াট শেষ বিদ্যুৎ স্থাপন করুন। করেছে, এবং অন্যান্য দেশ এইগুলো স্থাপন করেছে। তাই আমি এই সংসদে দাঁড়িয়ে এই যুক্তি স্থাপন করে যেতে চাই এবং বলে যেতে চাই যে এই সংসদ 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সরকারি লক্ষ্যমাত্রাকে সমর্থন করে, এবং এই বিলটি পাশ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, তার গানে গানে আজকে তাদের বিলটিকে কেন যুক্তিযুক্ত করতে হবে সেই বিষয়ে মতামত দেওয়ার জন্য। আর দেরি না করে এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব মোহাম্মদ বিন সালাম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমি আমার মন্ত্রী মহোদয়কে মনে করিয়ে দিতে চাই, আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে সৌর বিদ্যুৎ নিয়ে। আমাদের বিদ্যুৎ খাতে কত বিনিয়োগ হয়েছে, জ্বালানি খাতে কত বিনিয়োগ এসেছে এটা নিয়ে না। আমাদের বিদ্যুৎ খাতের যে বিদ্যুৎ, আমাদের অনগ্রিড বা অফগ্রিডের দুইটার যে কথাই যদি আমি বলি না কেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ আমাদের অনগ্রিডে যোগ হয়, তাপ ভিত্তিক বিদ্যুৎ আমাদের অনগ্রিডে যোগ হয়। আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে আমরা সৌর বিদ্যুৎ দিয়ে কত মেগাওয়াট পাবো, এবং এটার বিস্তারিত টাইমলাইন হচ্ছে বলে দেওয়া আছে।
সঙ্গত কারণে আমরা হচ্ছে আজকের প্রস্তাবের বিরোধিতা করছি, যেটি হলো এই সংসদ মনে করে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সরকারি পরিকল্পনাকে সমর্থন করে। কিন্তু বাস্তবতার নিরিখে যদি আমরা তাকাই, এটা দেখবো যে একটা উচ্চবিলাসী প্রতিশ্রুতি, আর কিছুই না। আমার মন্ত্রী মহাশয় বলে গিয়েছেন, ভারতের উদাহরণ দিয়েছেন, পাকিস্তানের উদাহরণ দিয়েছেন, এত সালের মধ্যে এত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ফেলেছেন। মন্ত্রী মহোদয়, আপনি দয়া করে একটু বলবেন আমরা 2026 সালে সৌরবিদ্যুৎ থেকে ঠিক কত মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাচ্ছি? আপনার মন্ত্রী মহাশয়ও এই উত্তরটি দেননি, প্রধানমন্ত্রীও হচ্ছে এই উত্তরটি দেননি। আমি বলে দেই, এটা হচ্ছে 1,000 মেগাওয়াটেরও কম। এবং সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল কিন্তু আমাদের দেশে আজকে আসেনি, সেই অনেক আগের থেকে এসেছে, এবং 2026 সালেও আমরা 1,000 মেগাওয়াটও হচ্ছে ক্রস করতে পারিনি। আমার দলের নেত্রী অনেকগুলো গ্রাউন্ড দেখিয়ে গিয়েছেন, সেই গ্রাউন্ড গুলোকে আমি তথ্য এবং উপাত্ত দিয়ে প্রতিষ্ঠিত করে যাব। প্রথমত, যে স্পেসের কথাটা আসছি, আমি একটু তথ্য দেই আপনাদেরকে। বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বাংলাদেশে 1 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য গড়ে 3 থেকে 4 একর জমি প্রয়োজন। সো হিসাব করেন 10,000 মেগাওয়াটের জন্য আপনার 30 থেকে 40,000-এর মতো জমি লাগবে। আপনি কি জানেন এই জমির সমান প্রায় একটা ছোট জেলার সমান? এখন বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একটা ঘনবসতিত সম্পূর্ণ দেশগুলোর একটা। তো এই এই দেশে যখন আপনার নিয়মিত আরবানাইজেশন হচ্ছে, কৃষি জমি কমছে, আপনি এত জমি কই পাবেন? আপনি তো শুধু কারখানাতে হচ্ছে সোলার প্যানেল স্থাপন করতে পারবেন না। আপনার যখন দীর্ঘমেয়াদে 10,000 মেগাওয়াট উৎপাদন করতে হবে, আপনার পতিত জমি লাগবে, কিন্তু ওই জমিটাই তো হচ্ছে আপনার নেই। এবার যদি আমি অর্থনৈতিক বাস্তবতার দিকে দেখি, সোলার প্যানেলের সবকিছু আমদানি করতে হয়। আপনি পয়েন্ট অফ প্যানেল অর্ডার, মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার। আপাতত নিচ্ছি না, প্যানেল বলেন, ইনভার্টার বলেন, মাননীয় ব্যাটারি বলেন, মাননীয় সবকিছু। বিরোধী দলীয় উপনেতা আমাদের মাননীয় মন্ত্রী একটি পয়েন্ট অফ অর্ডার তুলেছেন, আমরা পয়েন্ট অফ অর্ডারটি শুনতে চাই। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের যে এমপি সাহেব, আমাদের যে বিরোধী দলীয় উপনেতা বলে গেলেন যে আমাদের হচ্ছে গিয়ে ওই পরিমাণ ক্যাপাসিটি নেই, কিন্তু আমি ইতিমধ্যে প্রমাণ করে গিয়েছি যে বাংলাদেশে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ সোলার প্যানেল স্থাপনের সক্ষমতা রয়েছে, এবং যা অতিরিক্ত জমি, যে জমি কোনো চাষাবাদে ব্যবহার করতে হচ্ছে না, এবং হচ্ছে গিয়ে যে জমি কোনো কাজে লাগছে না, সেই পরিমাণ জমি থেকে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। মাননীয় মন্ত্রী, আমি মাননীয় মন্ত্রী আপনার বিষয়টি মহাশয়, বুঝতে পেরেছি। মাননীয় মাননীয় সংসদ সদস্য, আমরা পয়েন্ট অফ অর্ডারটি মাননীয় মন্ত্রী গ্রহণ করছি না, আপনি আপনার বক্তব্য চালিয়ে যান। আমি আমার দ্বিতীয় যে পয়েন্টটিতে ছিলাম সেটি হলো আমাদের অর্থনৈতিক বাস্তবতা। অর্থনৈতিক বাস্তবতাতে আমাদের সবকিছুই ইম্পোর্ট করা হচ্ছে। এখন আমাদের দেশে ডলার সংকট চলছে। আপনি 10,000 মেগাওয়াটের মতো একটা প্রকল্প গেলে আপনার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলে কি হবে? ফরেন কারেন্সি একটা আউটফ্লো ক্রিয়েট হবে। এতে কি হবে? একটা উচ্চ ইম্পোর্ট ডিউটি থাকবে। আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, আমার প্রতিপক্ষ বন্ধুরা হয়তো পয়েন্ট অফ ওইভাবে উল্লেখ ইনফরমেশন, করছে না, মাননীয় উপনেতা। নিচ্ছি না আমি এখন। হাই ইনস্টলমেন্ট কস্ট কিন্তু আছে সোলার প্যানেল প্রতিষ্ঠা করার জন্য। তাছাড়া আমাদের ফাইন্যান্সিয়াল একটা লিমিটেশন আছে। হুট করে তো হচ্ছে যে কেউ আপনি একটা ফাইন্যান্সিয়াল লিমিটেশনের মধ্যে সোলার প্যানেলের 10,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ স্থাপন করতে পারবেন না। ফলাফল কি হবে? বিদ্যুতের দাম বেড়ে যাবে। আপনি যদি ইম্পোর্ট করেন সবকিছু, সরকারকে সাবসিডারি দিতে হবে। এমনিতেই আমাদের ডেফিসিট বাজে, শেষ পর্যন্ত এই চাপটা যাবে হচ্ছে সাধারণ মানুষের কাছে। আরেকটা যে জিনিস আমার সরকার দল উপেক্ষা করেছে, সেটা হলো আমাদের টেকনোলজিক্যাল একটা বাধা আসছে। সোলার এনার্জি হলো একটা ইন্টারমিডিয়েট সোর্স, মানে হচ্ছে সবসময় আপনি একইভাবে বিদ্যুৎ পাবেন না। ধরেন মেঘ আসছে, আপনার প্রোডাকশন কমে গেছে, বৃষ্টি আসছে, আপনার প্রোডাকশন একবার বন্ধই হয়ে গেছে। আর বাংলাদেশের গ্রিড কি এতটা ফ্লেক্সিবল? একদমই না। বাংলাদেশের গ্রিড এখনো মডার্ন অটোমাইজেশন হয়ই নাই। স্টোরেজ সিস্টেম যেমন ব্যাটারি, এই জিনিসগুলো খুবই কস্টলি। তাহলে আপনার ব্যাকআপ হিসাবে আলটিমেটলি গ্যাস বা কোল রাখতেই হবে। তো একসাথে কি আপনি এই দুইটা জিনিস মেনটেন করতে পারবেন? তো এটা তো ইফিসিয়েন্ট হচ্ছেই না, উল্টা আরো কস্ট দ্বিগুণ করে দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আবহাওয়ার যে জিনিসটা, বাংলাদেশে কিন্তু 3 মাস থেকে 4 মাসের মধ্যে একটা মনসুন থাকে। এই মনসুনে কিন্তু বৃষ্টি থাকে, মেঘ থাকে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে সোলার যে এনার্জি পাই আমরা 3-4 ঘন্টায়, যেটা আমার নেত্রী বলে গিয়েছেন, সেখান থেকে মাত্র 20 থেকে 25% কিন্তু আমার হচ্ছে বিদ্যুৎ শক্তি হিসাবে আউটপুট আসে। আর তাছাড়া আমরা আরেকটা যে জিনিস উপেক্ষা করছি, সেটা হচ্ছে আমাদের এই সোলার এনার্জি গুলো বেশিরভাগই হচ্ছে অফ গ্রিড। অন গ্রিড থেকে কিন্তু খুবই কম সোলার এনার্জি উৎপাদিত হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমার মন্ত্রী মহোদয় বা প্রধানমন্ত্রী একদমই বলে নাই। আমরা যেটা বলছি, সোলার প্যানেল হচ্ছে একবারই খারাপ মাননীয় না, সংসদ কিন্তু সদস্য, এই আপনি শেষ করবেন। এই সময়ে একবারেই হচ্ছে খারাপ সিদ্ধান্ত। আমি এই প্রস্তাবটি যাতে সংসদে গৃহীত না হয়, এটা বলে আমার বিতর্ক এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সংসদীয় দলের সংসদ সদস্য জনাব সাইমুল রাজা দিহানের কাছে।
আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, আপনি শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য চালু করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের এই সংসদে প্রস্তাবন করা হয়েছে এই সংসদ 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সরকারি পরিকল্পনাকে সমর্থন করে। আমি এবং আমার সরকারি দল আহ, প্রস্তাবটি সমর্থন করছি। এর কিছু যুক্তিসঙ্গত কারণ আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার দলের মন্ত্রী মহোদয় উপস্থাপন করেছেন। কিন্তু আমাদের বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় উপনেতা তারা বিভিন্ন পয়েন্ট উত্থাপন করেছেন যেগুলো একেবারেই যুক্তিসঙ্গত নয়। যেমন তারা বারবারই বলছেন যে আমাদের এই লক্ষ্যটি অবাস্তব। আপনি যদি লক্ষ্য ছোট থাকে তখন তা অর্জন কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং যখন আমি যদি একটি উদাহরণ টেনে আনি, বাংলাদেশে যখন পদ্মা সেতু করা হবে বলেছিল, তখন অনেকে এটা নিয়ে খুব হাসি ঠাট্টা করা হয়েছিল যে বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারবে না, এটা একদমই অসম্ভব। কিংবা আমি যদি যুদ্ধের সময়ের কথা বলি, বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করা হয়েছে। তাই বলে কি বাংলাদেশ থেমে আছে? বাংলাদেশ এখন যেখান থেকে স্বাধীনতা অর্জন করেছে অর্থাৎ পাকিস্তান, সেখান তার চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় এখন বর্তমানে বেশি, এবং আমাদের স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবায়িত হয়ে গেছে। তো সেক্ষেত্রে বিরোধী দলীয় নেতা বা উপনেতা যা বলছেন, আপনাদের এই অবাস্তব চিন্তা ভাবনা, আপনাদের চিন্তা ভাবনাকে আরো প্রসারিত করতে হবে এবং আমাদের লক্ষ্য বড় হতে হবে। এরপর আপনারা বারবার যে ব্যাপারটি বলেছেন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অলরেডি আপনাদের এটা ডিফেন্ড করেছেন। এরপরও আপনাদের উপনেতা যখন বলেছেন যে এখানে কষ্ট অনেক বেশি হবে, আপনারা যখন চিন্তা করছেন যে শুধুমাত্র এই সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে কষ্ট বাড়বে, অন্যদিকে আমরা যখন দেখতে পাই যে আমাদের রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে এবং তার খরচ প্রায় 1,40,000 কোটি টাকা। তো সেই জায়গায় যদি যখন দেখা যায় আপনি এই পরিমাণ টাকা খরচ করে একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলেন, এবং এই খরচই কিন্তু শেষ নয়। আমরা জানি যে ইউরেনিয়ামের প্রতিনিয়ত যে খরচ, তা অত্যন্ত ব্যয়বহুল এবং তা আমদানি নির্ভর। অন্যদিকে আমরা যদি দেখতে পাই, আমরা যদি সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে খরচ পড়বে 1,40,000 কোটি টাকা। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে একদম সেম খরচে আমরা এই সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। অথচ আমাদের এই সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে আমরা যখন একবার ইনস্টলমেন্ট হয়ে যাবে, এরপরে আমাদের কিন্তু প্রতি বছর মানে সেম খরচটা বাড়ছে না, আমাদের খরচের পরিমাণ কমে আসছে। সেক্ষেত্রে বিদ্যুতের দাম কমবে এবং দেশের সাধারণ মানুষ উপকৃত হবে। অন্যদিকে আরেকটি ব্যাপার যখন আপনারা বলে আসছেন যে জমির পরিমাণের কথা, আমাদের মন্ত্রী মহোদয় অলরেডি উল্লেখ করেছেন যে আমাদের যে জমির পরিমাণ, আমরা শুধু আপনাদের বিরোধী দলীয় নেতা যখন বলে গেছেন যে বাংলাদেশে তখন আবাদি জমির পরিমাণ কমে আসবে, কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের একটি যৌথ পরিসংখ্যানের মাধ্যমে দেখা যায় বাংলাদেশে বর্তমানে অনাবাদি জমির পরিমাণ প্রায় 4,70,000 হেক্টর। তো সেক্ষেত্রে দেখা যায় আপনাদেরই উপনেতা যখন বলেছেন প্রতি যে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রায় 4 হেক্টরের কাছাকাছি জমির প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে খুব সম্ভবত 40,000 হেক্টর জমির প্রয়োজন হবে। কিন্তু আমাদের অনাবাদি জমির পরিমাণ প্রায় 4,70,000 হেক্টর। তো সেক্ষেত্রে আমাদের জমির উপর আশা করছি কোনো প্রভাব পড়ছে না, বরং আমরা মাননীয় স্পিকার, পয়েন্ট অফ যে অর্ডার। জমি মাননীয় সংসদ আমি সদস্য, আমরা বলেছিলাম, এই মুহূর্তে পয়েন্ট ওভার নিতে যাচ্ছি না মাননীয় সংসদ সদস্য। আমরা যখন আমরা বরং কৃষি জমিতে অপচয় হচ্ছে না, বরং যে জমি আমরা ব্যবহার এখন করছি না সেই জমিও আমাদের কাজে লাগছে। অন্যদিকে যে ব্যাপারটি বিরোধী দলীয় উপনেতা বলেছেন যে আবহাওয়ার ব্যাপারটা, আমরা তো বলছি না যে আমাদের 24 ঘন্টায় সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে। আমরা এটাও বলছি না যে তারা বারবার বলেছেন যে যেমন আমাদের ডাবল খরচ হবে গ্যাসের ক্ষেত্রে, কয়লার ক্ষেত্রে যে খরচ, বিদ্যুৎ উৎপাদনের যে খরচটা হচ্ছে, পাশাপাশি আমাদের সোলার প্যানেলের মাধ্যমে আরো খরচ বাড়বে। আমাদের আমাদের মাননীয় আমাদের সংসদ সদস্য, চিন্তা আপনি শেষ হচ্ছে যে করবেন, আপনি শেষ করবেন মাননীয় সংসদ আমরা সদস্য। গ্যাস তো বন্ধ করছি না, আমাদের পাশাপাশি গ্যাসের মাধ্যমে উৎপাদন বলুন বা কয়লার মাধ্যমে উৎপাদন বলুন, সেটি চলমান থাকবে এবং আমরা অতিরিক্ত আরো 10,000 মেগাওয়াট মাননীয় সৌর সংসদ প্যানেলের সদস্য, মাধ্যমে আমরা উৎপাদন করতে আপনি পারবো। শেষ করবেন। এবং আমাদের এইসব যুক্তির আপনি মাধ্যমে শেষ দেখা করুন যায় যে মাননীয় সংসদ সদস্য, আপনি শেষ করুন। আমি এবং আমার দল এই প্রস্তাব বাস্তবায়নের পক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এবারে আমাদের আজকের এই প্রীতি বিতর্কের শেষ বক্তা জনাব রিচিকে, মাননীয় সংসদ সদস্য বিরোধী দলীয় রিচিকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, আপনি বলুন। আমার
আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। যারা শুনছেন সকলকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের সংসদের উত্থাপিত বিষয়, এই সংসদ 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সরকারি পরিকল্পনাকে সমর্থন করে। সংগত কারণেই আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমার দলের বিরোধী দলীয় নেত্রী ও আমার দলীয় উপনেতা আমাদের আজকের বিষয়ের বিপক্ষে অবস্থান করার কারণগুলো বলে গেছেন। এখন আমি টাইমলাইন ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিভিয়াস প্রজেক্ট ফেলিওর নিয়ে বিশদভাবে আলোচনা করব। প্রথমে আসি সময়সীমা নিয়ে কথা বলতে। মাননীয় স্পিকার, এই প্রস্তাবের মূল সমস্যার লক্ষ্য নয়, সময়ের বাস্তবতা। 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন শুনতে আকর্ষণীয় মনে হলেও বাস্তবে এটি কতটা সম্ভব? বর্তমান তথ্য অনুযায়ী বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এর তথ্য বলছে সৌরবিদ্যুতের গ্রিড সংযুক্ত উৎপাদন মাত্র প্রায় 459 মেগাওয়াট। এমনকি সব সৌরশক্তি ইনস্টলেশন ক্যাপাসিটি অ্যারাউন্ড 1200 থেকে 1500 মেগাওয়াট এর মধ্যে সীমাবদ্ধ। সোর্স BIDA। এখন প্রশ্ন হলো, আমাদের সামনে সময় মাত্র 4 বছর, 2026 থেকে 2030। এই সময়ে 459 মেগাওয়াট থেকে 10,000 মেগাওয়াটে যেতে হলে প্রতি বছর গড়ে প্রায় 1800 মেগাওয়াট নতুন সৌরশক্তি যোগ করতে হবে। এরপর আসি ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড গ্রিড ইন্টিগ্রেশনের মতো বড় বোটলনেক। অনেক টেন্ডার দিয়েও ইনভেস্টর রেসপন্স কম। এই বাস্তবতায় 4 বছরে 10,000 মেগাওয়াট। তাই এই পরিকল্পনা অ্যাম্বিশিয়াস কিন্তু টাইম বাউন্ড রিয়েলিস্টিক নয়। এবার আসি মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবটি দেখতে খুবই উচ্চাকাঙ্ক্ষী এবং আকর্ষণীয় মনে হলেও সরকারি দলের পক্ষের জন্য আমি একটি মৌলিক বাস্তবতা সামনে আনতে চাই। লক্ষ্য যত বড় হোক না কেন, সেটি বাস্তবায়ন ক্ষমতা যদি দুর্বল হয় তাহলে সেটি একটি পরিকল্পনা নয়, বরং একটি ঝুঁকিপূর্ণ প্রতিশ্রুতি। আমি বিশেষভাবে আলোচনায় আনবো এই 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ পরিকল্পনায় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন কাঠামোর দুর্বলতা, যা আমাদের মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে ইতিমধ্যে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো অতীতের বড় বিদ্যুৎ প্রকল্পগুলোতে আমরা বারবার দেখেছি প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, সমন্বয়হীনতা এবং প্রশাসনিক জটিলতা। যেমন বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড BPDB এর বিভিন্ন প্রকল্পে সময় ও ব্যয় উভয় প্রায় পরিকল্পনার বাইরে চলে গেছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা একই বলছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এর রিপোর্ট অনুযায়ী নবায়নযোগ্য শক্তি প্রকল্পে সাফল্যের মূল নির্ধারক হলো স্ট্রং ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশন অ্যান্ড এক্সিকিউশন ক্যাপাসিটি। শুধু লক্ষ্য নির্ধারণ নয়, বরং বাস্তবায়ন সক্ষমতা। 10,000 মেগাওয়াট সৌরশক্তি অর্জনের জন্য দরকার গ্রিড আধুনিকরণ, জমি ব্যবস্থাপনা দক্ষতা, বিনিয়োগ সমন্বয় এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ কাঠামো। কিন্তু বাস্তবে আমাদের বর্তমান প্রশাসনিক কাঠামোতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় ঘাটতি এবং প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ধীর প্রক্রিয়া একটি বড় বাধা হিসেবে কাজ করছে। ওয়ার্ল্ড ব্যাংক এর গবেষণা দেখায় উন্নয়নশীল দেশে বড় এনার্জি ট্রানজিশন প্রকল্পগুলোতে গভর্নমেন্ট বোটলনেক সবচেয়ে বড় বাধা। তাই মূল প্রশ্ন হচ্ছে, আমাদের বর্তমান ব্যবস্থাপনা কাঠামো কি এই মাত্রার বড় লক্ষ্য নির্ধারণের সময় দক্ষভাবে বাস্তবায়ন করতে সক্ষম? মাননীয় স্পিকার, সবসময় আমি আলোকপাত করতে চাই যে সকল প্রজেক্টের উপর যা পূর্ববর্তী সময় সৌরশক্তি উৎপাদনের পরিকল্পনা হিসেবে গৃহীত হলেও কিন্তু প্রজেক্টগুলো সম্পূর্ণ হয়নি। কারণ বাংলাদেশের বিদ্যুৎ খাত আমাদেরকে বারবার একটি সত্য শিখিয়েছে, প্রবলেম ইজ নট অ্যাম্বিশিয়াস, প্রবলেম ইজ এক্সিকিউশন। বাংলাদেশের বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর দিকে তাকালে একটা স্পষ্ট প্যাটার্ন দেখা যায়, ডিলে, ডিপেন্ডেন্সি অ্যান্ড ডেলিভারি গ্যাপ। এরপর বলছি, ভিয়েতনাম 200 মেগাওয়াট সোলার পার্ক স্পন্সর ছিলেন বিদেশি বিনিয়োগ সান এডিশন কোম্পানি, কিন্তু সমস্যা হচ্ছে নির্ধারিত সময় কাজ শুরু হয়নি। এরপর রয়েছে সম্প্রতি 2025-এ 41টি সোলার প্রজেক্টের কোনো বিরোধী বিলই দলীয় আসেনি সংসদ আপনি শেষ করবেন দ্রুত। এবং ফলাফল টেন্ডার সময় বাড়ানো হয়েছিল। পরিশেষে বলতে চাই, যতক্ষণ আমরা প্রকল্প ব্যবস্থাপনার সমন্বয় এবং বাস্তবায়ন কাঠামো শক্তিশালী করতে পারছি, ততক্ষণ 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ লক্ষ্য একটি উন্নয়ন পরিকল্পনা নয়, বরং একটি অ্যাম্বিশিয়াস বাট ফ্রেগাইল প্রমিস হয়েই থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ উপস্থিত সকলকে। ধন্যবাদ আজকের ধন্যবাদ বিরোধী দলীয় সংসদ সদস্যকে। আজকের আমাদের এই বিতর্কের বিষয় ছিল এই সংসদ 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সরকারি পরিকল্পনাকে সমর্থন করে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ক্লাইমেট কানেক্টস কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্কে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে। এরকম আয়োজন আমরা সামনে আবারও করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আজকের বিতর্ক এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।